বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সময় বুধবার গভীর রাতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ১৯টি ইউনিট। প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নেভে এবং ফায়ার সার্ভিস জানিয়েছে ৬, ৭, ৮, ৯ এই ৪টি তলায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে এবং ধারণা করা হচ্ছে ওই ভবনে থাকা যে মন্ত্রণালয়গুলোর তার বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। TVN24 নিউজ নেটওয়ার্কের আজকের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করব এই বিষয়টি নিয়ে। এই সংশ্লিষ্ট নানা দিক নিয়ে জানার বোঝার চেষ্টা করব। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সদস্য জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে যেমনটা শুরুতেই বলছিলাম, এই সংশ্লিষ্ট এবং আরও কয়েকটি বিষয় আমি একটু তথ্য তুলে ধরতে চাই দর্শকের সামনে, তারপরেই আপনার সাথে আলোচনা আমি শুরু করব। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। এটি বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি এই কথা জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে উচ্চ পর্যায়ের এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদের অর্থাৎ সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না। এবং একই বিষয় নিয়ে আমি আরেকটি তথ্য দেই, তা হচ্ছে যে শেখ হাসিনা ও তার দোসররা নথি চাওয়ার পর সচিবালয়ের ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। রিজভী বলেছেন, চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্ত, ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয়ভাবে ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি যখন কোনো মন্ত্রী সচিবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখন সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন লেগে যায়। এবং বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেছেন, গতকালই সংবাদপত্রে দেখেছি অন্তর্বর্তী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। নথি চাওয়ার পর আগুন নিয়ে জনগণের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এবং এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এবং তিনি এই প্রসঙ্গে আরও বেশ কিছু কথা বলেছেন এই সচিবালয় অগ্নিকাণ্ডের বিষয়। এবং এরপরে যদি আমরা দেখি যেই বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা কেপিআই হামলা, নাশকতা প্রতিরোধ এবং নিরাপত্তা বিষয়ে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হয় বলে জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত হবে, তদন্ত হলে আগুন লাগার কারণ জানা যাবে। সেখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ স্থানীয় সময় ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত একটি প্রেস ব্রিফিং ছিল, সেখানেই তিনি এসব কথা বলেছেন। এবং আমি যদি এই বিষয়ে আরেকটু তথ্য তুলে ধরি, সেটি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন, আগুন শুধুমাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে। সেখানে কুকুরের মরদেহ প্রমাণ করে এটি ষড়যন্ত্র। গণ অভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে হাসিনার পক্ষে। তারা এখনও সচিবালয়ে চাকরি করে, তাহলে সচিবালয় কিভাবে নিরাপদ থাকবে? তাদের চেয়ারে বসিয়ে রাখলে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব নয়। সে কারণে এখন অপকর্ম হচ্ছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, এমনটা অভিযোগ করেছেন সার্জিস আলম। এবং এরপরে যদি দেখি ছোট করে আরও দুটি ঘটনা একটু তুলে ধরি, সেটি হচ্ছে যে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নার 148তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় বক্তারা বলেছেন, বিগত 15 বছর মোহাম্মদ আলী জিন্নার নাম মুখে আনা বাংলাদেশে অলিখিতভাবে নিষিদ্ধ ছিল, অথচ আমরা কায়েদে আজমের জন্য আজ বাংলাদেশ পেয়েছি। এটি জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নওয়াব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার
148তম জন্মবার্ষিকী শীর্ষক একটি সেমিনারে বক্তারা আরও বেশ কিছু কথা বলেছেন এই সংশ্লিষ্ট। এবং সবশেষ ছোট্ট করে একটি বিষয় একটু বলি, সেটি হচ্ছে যে নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস পান করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে জয় বাংলা স্লোগান দেন। জয় বাংলা স্লোগান দিলে স্থানীয় ব্যক্তিদের হাতে আটক হন 15 জন। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এই হলো একটি তথ্য। এবং আমি এখন আলোচনায় চলে যাব। আমাদের সাথে আছেন আব্দুল কাদের জিলানী। আমি আপনার কাছেই প্রথমে একটু আসি। আব্দুল কাদের জিলানী, যেই বিষয়টি, এই যে সচিবালয়ে আগুন লাগার যে পুরো ঘটনা, এবং এই বিষয়টি নিশ্চয়ই আপনি দেখেছেন এবং এ সম্পর্কে আমি যেমনটা বলছিলাম এর বাইরেও আপনি বিভিন্ন তথ্য জেনেছেন। পুরো ঘটনাটি দেখে আপনার কি মনে হয়েছে? আপনার মনে কি কি প্রশ্ন জেগেছে যদি আমাকে একটু বলতেন। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থাপক এবং আজকের প্রোগ্রাম যারা শুনবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যে মহামূল্যবান আমাদের যে মন্ত্রণালয় যে সচিবালয়টা, এই সচিবালয়ে গত বুধবার দিন সরকারি ছুটি ছিল, ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর। এই বুধবার দিনে অবশ্যই মন্ত্রণালয়ে কারো থাকার কথা ছিল না, বা ছিল সেটি অবশ্যই তদন্তের মাধ্যমে আসবে। বুধবার দিন দিবাগত রাত, গভীর রাতে আমাদের এই সচিবালয়ে যে আগুনটা লাগার ঘটনা, এই আগুনটা অবশ্যই কোনো শর্ট সার্কিটে আগুনটা যদি লেগে থাকে, সেটা হয়তো নির্দিষ্ট পরিমাণে বা একটা ফ্লোরে বা এক জায়গায় থাকবে। আমরা যেটা বুঝি শর্ট সার্কিটে হয়েছে না দুষ্কৃতিকারীরা করেছে, সেটি এখানে বাংলার জনগণ বুঝতে পারছে। এখানে বলা যাচ্ছে বা বলা হচ্ছে যে সরকারি নথি বিগত সালের যে সরকার পরিচালনা করেছে যারা, এবং এখানে সরাসরি নামও উল্লেখ আসছে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা, উনি বাংলাদেশের থেকে বিতাড়িত হওয়ার পরে পার্শ্ববর্তী যে দেশে আশ্রয় নিয়েছে, সেই দেশে ঢোকার পর থেকে আমাদের এই বাংলাদেশকে কিভাবে অশান্তিতে রাখা যায়, কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, ব্যর্থ প্রচেষ্টা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আজকে মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান, সেই স্থানে আগুন লাগবে এটি হতে পারে না। আর গভীর রাতে আগুন লেগেছে, আর সেই আগুনটা দীর্ঘ 6টি ঘন্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণ আনতে বা আগুনকে নিভাতে। আমার প্রশ্ন হলো, পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সচিবালয়ের মতো জায়গায় চতুর্দিকে সে প্রশস্ত রাস্তা, সে প্রশস্ত রাস্তায় ফায়ার সার্ভিস এসে আগুনকে নিয়ন্ত্রণ করবে, এটি আমার তো মনে হয় আধা ঘন্টা বা ঘন্টাখানিক সময়ের। আব্দুল কাদের জিলানী, এই বিষয়ে আমি একটু যোগ করি। আপনি যেটি বলছেন যে আপনি যে প্রশ্নটি করেছেন একই প্রশ্ন আসলে এরই মধ্যে সাংবাদিকরা করেছে ফায়ার সার্ভিসকে। এই যে আগুন নেভাতে এত দেরি হওয়ার কারণ কি, ঠিক এই প্রশ্নটি করা হয়েছিল এবং এই ব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন যে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের মাত্র 2টি টার্ন টেবল ল্যাডার ভেতরে ঢুকতে পেরেছিল। যদি আরও বেশি ঢুকতে পারতো তাহলে আরও আগে আগুন নেভানো সম্ভব ছিল। এখানে যে বিষয়টি তারা বলছে যে সচিবালয়ে ঢোকার মোট 5টি ফটক রয়েছে, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে মাত্র 2টি। এই যে বিষয়টি সচিবালয়ের মতো একটি জায়গায় নিরাপত্তার কারণে এবং এই ধরনের কোনো দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় যে প্রস্তুতির বিষয়টি, মাত্র 2টি গেট দিয়ে আসলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে যেমনটা বলছেন তারা, এই বিষয়টি তো আসলে ভাবনার বিষয়। জি বলুন। আসলে এই বিষয়টি তো অবশ্যই ভাবনার বিষয়। সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ 16টি বছর এই যে আত্মীয়করণ, এই যে তাদের যে সাঙ্গপাঙ্গ এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এই আগুন লাগাটা তার আরেকটি জ্বলন্ত প্রমাণ। যদি আগুনটা যখন লেগেছে তাৎক্ষণিক যদি যে কর্মকর্তারা ওখানে দায়িত্বরত ছিলেন, রাতে ছিলেন, নিশ্চয়ই
বিভিন্ন প্রশাসনের বেশ কয়েকটা ইউনিট ছিল, সেই ইউনিটটা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করবে। ফায়ার সার্ভিস আশেপাশে যত ইউনিট আছে, সার্ভিস আছে, ফায়ার সার্ভিস, তারা এসে তাৎক্ষণিকভাবে করবে। আসলে এই আগুনটা লাগাইতে হলো পরিকল্পিতভাবে, বাংলার জনগণ সেটি হারে হারে উপলব্ধি করছে এবং আমরা সেটা বুঝতে পারছি। যদি তাই না হবে তাহলে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যে আগুন লেগেছে, সেই আগুন লাগার তাৎক্ষণিক কেন সেই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারলেন না? তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে যে কর্মকর্তারা আছেন, ওই মন্ত্রণালয়ে ছিলেন, সচিবালয়ে ছিলেন, তারা তাদের অন্য যাদেরকে খবর দিয়েছে তারা গাফলতি করেছে। নিশ্চয়ই এই গাফলতি করার কারণে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে। হ্যাঁ, ফায়ার সার্ভিস যখনই এসেছে, আসার পরে তারা 2টি ইউনিটে কাজ করেছে। বাকি ইউনিটগুলো কেন কাজ করলো না, আর বাকি ইউনিটগুলো হয়তো সংবাদ পেতে দেরি করেছে, এই সংবাদটা পেতে দেরি হলো কেন? তার মানে এখানে বোঝা যাচ্ছে এই যে আত্মীয়তাকরণ করে যে 16টা বছর যে বাংলাদেশকে যে জ্বালিয়েছে পুড়িয়েছে, এই জ্বালানো পোড়ানো শেষ হয়নি তাদের। এই জ্বালানো পোড়ানোকে আরো বিস্তার করতে, বাংলাদেশকে ধ্বংস স্তূপে করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধূলিসাৎ করতে তারা এখনো উঠে পড়ে লেগে আছে। এই আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এখনো বাংলাদেশের যেসব জায়গায় বসে আছে, তারা একইভাবে চেষ্টা করছে বাংলাদেশকে কিভাবে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায়। বাংলাদেশের রাষ্ট্রে যারা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস উপদেষ্টা যে আছেন, এই উপদেষ্টা মহোদয়কে একটি ব্যর্থ করবে, দেশে একটি গৃহযুদ্ধ লাগানোর জন্য, দেশের পরিস্থিতি আরো ভয়ানক রূপ দেওয়ার জন্য। এমনি তো অর্থনৈতিক ধস হয়েছে, তারপরে দেখেন এই যে মন্ত্রণালয়গুলোতে যে আগুন লেগেছে, 6, 7, 8, 9, 8 এবং 9 তলায় বেশি আগুন লেগেছে, এবং 8 তলা এবং 9 তলায় যে গুরুত্বপূর্ণ নথিগুলো ছিল, নিশ্চয়ই এখানে আপনারা সবাই অবগত আছেন এবং জানেন অর্থ মন্ত্রণালয় আছে। আর এই অর্থ মন্ত্রণালয়ে বিগত 16 বছরের যে ক্যালকুলেশন, যে হিসাব নিকাশ আছে, এই হিসাব নিকাশে যেন বর্তমান সরকার বা আগামীতে যে সরকার, নির্বাচিত সরকার আসবে বা প্রশাসন আসবে, তারা যেন এই তথ্যগুলো খুঁজে না পায়। নিশ্চয়ই নথিগুলো পুরো আব্দুল কাদের জিলানী, জি, আপনি যে জি। বিষয়গুলো বলছিলেন আমি এখানে একটি প্রশ্ন রাখি। নানা দিকে সন্দেহের তীর যাবে, সব প্রশ্ন উঠবে, সবই ঠিক আছে, তদন্ত হবে, নিশ্চয়ই বেরিয়ে আসবে। একটি সিম্পল প্রশ্ন আমার আছে এবং এই প্রশ্নটি উঠছে বিভিন্ন জায়গায়। সচিবালয়ে তো সিসি ক্যামেরা আছে, তো এই যে এত বড় একটা ঘটনা ঘটলো একটি বন্দর দিন এবং রাতের বেলা মাঝরাতে, সিসি ক্যামেরা তদন্ত হবে বিস্তারিত জানার জন্য, কি ক্ষয়ক্ষতি কারা করেছে সবকিছু। এই সিসি ক্যামেরার থেকে কি প্রাথমিকভাবে কিছুই জানা গেল না? জি, আব্দুল কাদের জিলানী। ধন্যবাদ। এই সিসি ক্যামেরার কথা বলছেন, যারা চুরি করতে যায় বা কোনো কিছু চুরি করে, ডাকাতি করে, তারা কিন্তু আগের থেকে ওত পেতে থাকে। আর যেহেতু ওত পাতা শয়তানগুলো, দুষ্কৃতিকারীগুলো ওই সেইভাবেই আগুনটা লাগিয়েছে। নিশ্চয়ই সিসি ক্যামেরাতে এতক্ষণে আমরা মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানতে পারতাম, অমুকে অমুকে, বা কারো ফেস না জানলেও অন্তত ছবিগুলো পাওয়া যেত। এই যে বলেছি না 16 বছর যে বিস্তার লাভ করে আছে, তারা ওই দুষ্কৃতিকারীরা অবশ্যই সিসি ক্যামেরার লাইনগুলো কেটে দিয়েছে বা সিসি ক্যামেরা অফ করে দিয়েছে। এর এর জন্য আমাদের দেখবেন যে তদন্ত কমিটি করতে বলেছে মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। এই 3 দিনের মধ্যে যে তদন্ত কমিটিগুলো ওই রিপোর্ট একটাই আসবে বা একটাই দিবে। আমার জানা মতে যেটা আমি বলছি, আমার অভিজ্ঞতার আলোকে যেটা বলছি, সিসি ক্যামেরার ফুটেজে কোনো কিছুই ধরা পড়বে না। এবং এই সিসি ক্যামেরা, জি, আব্দুল কাদের জিলানী, আপনি যে কথাগুলো বলছেন, যে বা যারাই করেছে, যারাই অপরাধী, তাদেরকে ধরা হবে, সবই ঠিক আছে, তদন্ত হবে। এই যে আপনি যেটা বলছেন সিসি ক্যামেরা, হয়তো বা সেখানে তারা সিসি ক্যামেরা নষ্ট করেছে, তারপরে যদি কেউ অগ্নিসংযোগ করে থাকে, এই যে এত কিছু ঘটে গেল, সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি থাকার কথা এবং সেখানে নিরাপত্তা বাহিনীর বাড়তি মনোযোগ থাকার কথা, এত কিছু ফাঁকি দিয়ে আসলে কে বা কারা এই কাজটা করলো? আপনার কাছে কি মনে হয় আসলে এর সাথে সচিবালয়ের ভেতরের কেউ জড়িত থাকতে পারে কিনা, এমন প্রশ্ন কি আসলে ওঠাটা অবান্তর কিনা? আপনার কি মনে হয়? অবশ্যই অবান্তর না। আপনার এই কথাই যুক্তিযুক্ত কথা আমি বলবো, যেটি হলো অবশ্যই এই এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে সাধারণ জনগণ, সাধারণ মানুষ প্রবেশই করতে পারে না, সেখানে কেন এইভাবে
আগুন তো অবশ্যই কেউ না কেউ লাগিয়েছে, এটা নির্দ্বিধায় বলা যাবে। এবং গুরুত্বপূর্ণ জায়গায় যে আগুনটা লাগিয়েছে, এই লাগানোর পাশে যারা ছিলেন, ওখানে দায়িত্বরত যারা ছিলেন, তারা অবশ্যই সম্পৃক্ত আছে। এবং তদন্তে প্রতিবেদনে আমার মনে হয় সেটা ধরা পড়বে বা উঠে আসা উচিত বলে আমি মনে করি। এমনি তো হাওয়াতেই তো আগুনটা ধরেনি, হাওয়াতে তো আগুন লাগে না, কেউ না কেউ আগুনটা ধরিয়ে দিয়েছে বিধায় কিন্তু আগুনটা লেগেছে। অবশ্যই সচিবালয়ে যেসব কর্মকর্তারা ছিলেন বা যেসব বাহিনীগুলো ছিলেন, আর তাদের ভিতরে তাদের পরামর্শ এবং তারাই এই আগুনটা লাগিয়েছে। এবং সেই আগুনটা যারা লাগিয়েছে, আগুনটা লাগানোর যে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সুনাম, বাংলাদেশের সবকিছুকে ধূলিসাৎ করতে চায়, নষ্ট করতে চায়, এগুলা ওই যে 16 বছরের বিস্তৃত যে আওয়ামীপন্থী যারা ইতিপূর্বে রাজনীতি করেছে, দেশ পরিচালনা করেছে, তাদেরই গোছানো স্টাফ বা তাদের গোছানো লোকজন মিলেই এই আগুনটা জ্বালিয়েছে এবং আগুনটা লাগিয়েছে সচিবালয়ে। অবশ্যই তারা সম্পৃক্ত, অবশ্যই তারা সম্পৃক্ত। তা না হলে এত বড় একটা ঘটনা ঘটে যাবে এত বড় গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে আমাদের সবকিছু, রাষ্ট্রের সবকিছু নথি থাকে, সব সব মানে কি বলবো, এত গুরুত্বপূর্ণ একটি জায়গায়, এত সুন্দর একটি জায়গায় আমাদেরকে আগুন লাগিয়ে ধূলিসাৎ করা মানে কি আমাদের বাংলাদেশকে আরো পঙ্গুর দিকে ঠেলে দেওয়া, আমাদের রাষ্ট্রকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। অবশ্যই অবশ্যই সেই 16 বছরের যারা দুর্নীতি বা বিভিন্নভাবে রাষ্ট্রকে অপব্যবহার করেছে, রাষ্ট্রের টাকা জি, পাচার আব্দুল করেছে, কাদের জিলানী, যেমন সেগুলো আমি সবই ঠিক আছে। আমরা আসলে একটু স্পেসিফিকলি সচিবালয়ের ঘটনাটা নিয়ে একটু যদি আমরা ফোকাস করি, এখানে আমি যদি একটু বলি যে যে আমার বাংলাদেশ পার্টির যে সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, তিনি কিছু কথা বলেছেন, আমি একটু তুলে ধরি। তিনি বলেছেন জি যে এর আগে ছাত্ররা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে পড়লো, আনসাররা আন্দোলন করে নানা বিশৃঙ্খলা তৈরি করলো, 2 কলেজের মারামারিতে রক্তপাত হলো, তাবলিগের অন্তর্কোন্দলে লাশ পড়লো, কোনো ঘটনাই সরকার দৃশ্যত আগাম ব্যবস্থা বা সন্তোষজনক পদক্ষেপ নেয়নি। একই ধারাবাহিকতায় তিনি বলছেন সচিবালয়ে আগুন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য গোয়েন্দা সংস্থা ও সরকারের দায় আছে বলে মনে করেন তিনি। আপনি কি মনে করেন যে এখানে সরকার এবং গোয়েন্দা সংস্থার কোনো দায় রয়েছে এবং সরকার আরও সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা নিশ্চিতে আরও বেশি সচেতন, সতর্ক থাকা উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা? জি, আমি অবশ্যই মনে করি সরকার, বর্তমান সরকার এবং আইন সংস্থা, আইন প্রয়োগকারী যারা, তাদের অবশ্যই ব্যর্থতা এখানে আছে। ব্যর্থতা না থাকলে, যেমন এসবি, সিআইডি, এনএসআই, বিভিন্ন ইন্টেলিজেন্স, বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেগুলো আছে, তাদের এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা এত বড় একটি জায়গায় আগুন লেগেছে, তাদের ব্যর্থতার কারণেই কিন্তু এই আজকের এই দুর্ঘটনাটা ঘটেছে। আর তাদের ব্যর্থতার কারণে কিন্তু ওই 16 বছরের যারা আত্মীয়করণ বা যারা আছেন, তাদের এই কারণে এখনো আমি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা মহোদয় আছে, তাদেরকে আমি আমার পক্ষ থেকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অবশ্যই দ্রুততম ব্যবস্থা নিতে হবে। সাবেক যে 16 বছরের যে আত্মীয়তাকরণ, দলীয়করণ করা হয়েছে, নিশ্চয়ই তারা এখনো সেই সব চেয়ারে আছে, বসে আছে, এবং তাদের তাদের কুমন্ত্র বা কুষড়যন্ত্রকারীরাই তাদেরকে দিয়ে এই কাজগুলো পরিচালনা করছে। তা না হলে গুরুত্বপূর্ণ একটি জায়গায় এভাবে আগুন লেগে নথি আমাদের পুড়ে ছারখার হয়ে যাবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমি বাঙালি হয়ে, আমি একটা দলের প্রধান হয়ে আমি বলবো, আজকে অবশ্যই আজকে আইন প্রয়োগকারী সংস্থার গাফলতি আছে। গাফলতি না থাকলে আজকে কেন এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে বুধবার দিন সরকারি ছুটি ছিল, সারাটা দিন সরকারি ছুটি, এবং বুধবারও দিবাগত রাত্রে আগুন লেগেছে। দ্যাট মিনস বুধবার দিনে এই ষড়যন্ত্রটা করেছে, ষড়যন্ত্রকারীরা কুষড়যন্ত্র করেছে, করে আজকে বুধবারে দিবাগত রাত্রে আগুন লেগেছে এবং বৃহস্পতিবারে সকাল 8টায় ফায়ার সার্ভিস নিভেতে বা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখানে আইন প্রয়োগকারী সংস্থার অবশ্যই দুর্বলতা আছে ভাইজান, অবশ্যই দুর্বলতা জি, আছে। আব্দুল কাদের জিলানী, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, আমি বিরতি থেকে ফিরে আমরা আবার আলোচনা করব এই বিষয়টি নিয়ে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকের অতিথি আব্দুল কাদের জিলানী, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আব্দুল কাদের জিলানী, যেই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম, এর আসলে
বহু প্রশ্ন আসলে জন্ম দিয়েছে এই ঘটনাটি। আমি যদি একটু আসি এরপরে আপনার কাছে যে প্রশ্নটি রাখি, এটা হচ্ছে যে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ তরিকুল ইসলাম। এই ব্যাপারে আপনি কি বলবেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবির প্রসঙ্গে? স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী, ঠিক আছে, কিন্তু এখানে পদত্যাগ করে কি করবেন উনি? পদত্যাগ চেয়েছেন উনি, নাই পদত্যাগ করলেন, কিন্তু এই উপদেষ্টা হিসেবে তো আরেকজন নিয়োগপ্রাপ্ত হবেন বা আরেকজন আসবেন। উনি এসে কি করবেন? উনি এসে তো সে ব্যর্থ হবেন। এই ব্যর্থতা থেকে আমাদেরকে মুক্তি পেতে গেলে, এই ব্যর্থতা থেকে আমাদেরকে নতুন ভাবে জেগে উঠতে গেলে আমাদের আগে সর্বপ্রথমে আমাদের যে বিস্তার লাভ করে আছে, সেই বিস্তার লাভ করা দুর্নীতিকারী বা দুর্ধর্ষকারী বা শয়তানগুলোকে আগে বিতাড়িত করতে হবে। এরপরে আব্দুল কাদের জিলানী, আপনি যাদের কথা বলছেন, আপনি আমি জানি না, আপনি হয়তোবা সরকারি চাকরিজীবীদের দিকে ইঙ্গিত করে বলছেন, যারা আমি সরকারি চাকরিজীবী। আমি সরকারি চাকরিজীবীর উদ্দেশ্যে বলছি না, আমি বলছি যে এই যে প্রশাসনকে মানে যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ চেয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে কি করবেন উনি? উনি পদত্যাগ করার পরে যে কথা আছে, ঘরের শত্রু বিভীষণ, আমার ঘর ভর্তি শত্রু, আমি এটা পদত্যাগ করে আমি কি করব? আমি পদত্যাগ করবো, আরেকজন আসবে, আরেকজন আসলে তো উনিও তো কন্ট্রোল করতে পারবে না। আর এই কন্ট্রোল করতে গেলে আগে প্রশাসনকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, উপদেষ্টাকে দ্রুততম আগে নিষ্কাশন করতে হবে, সংস্কার করতে হবে, তারপরে আমরা এসে আমাদের এই কাজগুলো সফলতার মুখ দেখবো বা চাবিকাঠি অর্জন করব। কিন্তু এটি সময় লাগবে ভাইজান। চট করে তড়িঘড়ি করে এখন আমরা যদি এই স্বরাষ্ট্রকে পদত্যাগ চাই, উপদেষ্টা মহোদয়কে, আরেকজন আসবে, আরেকজন আসলে দেখা যাবে এর চেয়ে বড় একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে। আপনি কি মনে করেন, আব্দুল কাদের জিলানী, আপনি কি মনে করেন যে এই যে নিরাপত্তাজনিত সচিবালয়ে যে ঘটনা ঘটলো, এটি আসলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর আলম চৌধুরী ওনার ব্যর্থতা, আপনি কি মনে করেন এটি? না, ওনার ব্যর্থতার কথা আমি এখানে স্বীকার করব না বা আমি মনেও করব না, কারণ উনি একক মানুষ, উনি উপদেষ্টা, উনি উপদেশ দিয়ে যে টোটাল প্রশাসনকে গুছিয়ে নিবে, সেই গুছিয়ে নেওয়ার সময়টা তো আর একটু সময় লাগবে ভাইজান। এখন তড়িঘড়ি করলে তো হবে না। 16 বছরের কাহিনী কি আমি কি এই 2 মাসে আর 3 মাসে পারবো না। না, নিরাপত্তার কথা বলছি আমি, নিরাপত্তার কথা বলছি। তাহলে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কি তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছে বলে আপনি মনে করছেন? না, আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঠিক দায়িত্বটা পালন করতে পারেনি বা করছে না। এই না করার কারণ ওই ঘুরে ফিরে একটা কথাই আবার চলে আসবে, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা বিতাড়িত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত দেশে একটির পর একটি দুর্ঘটনা ঘটতে থাকবে। সেটি কিভাবে হবে আব্দুল কাদের জিলানী? আপনি যেটি বলছেন, আমি প্রশ্ন রাখছি আপনার কথার উপরে আসলে, যে এই যে বিতাড়িত যাদেরই করার কথা আপনি বলছেন, তাদের কিভাবে বিতাড়িত করলে আসলে সরকার তাদের কিভাবে শনাক্ত করবে, কিভাবে বিতাড়িত করবে, কিভাবে রিপ্লেসমেন্ট করবে, এই জায়গাগুলো নিয়ে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার ঠিকমতো কাজ করছে বলে আপনার মনে হয়? অন্তর্বর্তীকালীন সরকার সবেমাত্র দায়িত্ব পেয়েছে, ওনারা দায়িত্ব নিয়েছে, ওনাদের যতটুকু করার দরকার করছে, কিন্তু আরো সময় না হলে তো এই টোটাল এগুলো কন্ট্রোলে আনতে পারবে না, কোনোভাবেই আনতে পারবে না। এগুলা কন্ট্রোলে আনতে গেলে সময় লাগবে, এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সমস্ত উপদেষ্টার তড়িৎ গতিতে আজকে কালকে দ্রুত একটা মিটিং করে, একটি কমিটি করে এদের বিচার, এটি হয়ে গেছে, কমিটি হয়ে গেছে, জি, কমিটি হয়ে গেছে। 3 দিনের মধ্যে এটার প্রতিবেদন সাবমিট করতে বলা হয়েছে, কিন্তু 3 দিন পরে এটি কি সাবেক রাষ্ট্র যেভাবে পরিচালনা করেছে যিনারা, ওই তাদের মতো কি 3 দিন পরে প্রতিবেদন দেওয়ার পরে যদি স্টপ হয়ে থাকে, ফাইল যদি নথি যদি আবারও হারিয়ে যায় বা পুড়িয়ে যায়, তাহলে তো হবে না। 3 দিনের মধ্যে যথেষ্ট ভাবে এটার পরিপূর্ণভাবে তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে, এবং সেটি দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, এবং সেটি যেন বাংলার এই 18 কোটি 20 কোটি জনগণ যেন দেখতে পারে যে না, আমাদের এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায়
তারা এইভাবে দুষ্কৃতি করেছে বা এই ব্যাপার ষড়যন্ত্র করেছে, তারা আগুন লেগিয়েছে। যদি প্রমাণ পেয়ে যায়, সঙ্গে সঙ্গে বাংলার মাটিতে এমন ধরনের বিচার করতে হবে যে বিচার দেখে যেন পরবর্তীতে কারো ভিতরে এই ধরনের কুষড়যন্ত্র বা আগুন লাগিয়ে দেওয়া বা ভেঙে ফেলা বা নথি পুড়িয়ে দেওয়া এই ধরনের যেন তারা চিন্তা না করতে পারে। আজকে আমি বলি, এই যে নথিটা পুড়িয়ে তছনছ হয়ে গেছে, জি এই জায়গায় ঠিক এই জায়গায় জি আব্দুল কাদের জিলানী, আমি ঠিক এই জায়গায় আপনার কাছে একটি প্রশ্ন রাখি। আপনি যে নথির কথা বলছেন, এই ভবনে যে আসলে আগুন লাগলো এবং ভবনে থাকা যে মন্ত্রণালয়গুলো, সেগুলোর বহু গুরুত্বপূর্ণ নথি আসলে পুড়ে ছাই হয়ে গেছে, আপনিও বলছেন এবং আমরা বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশে দেখতে পাচ্ছি। আমি আসলে এখানে প্রশ্নটা করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারেরও, বিগত সরকারের এবং বিগত সরকারগুলোর এবং বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের নথি এখানে রয়েছে। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল, বিগত সরকারের বিভিন্ন মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই অভিযুক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, অর্থনৈতিক সহ বিভিন্ন মামলায় তদন্ত চলছে। এখন এই যে নথিগুলো পুড়ে গেল, এই তদন্ত কাজের কি হবে এখন? তাহলে বিচার কাজে এটার কতটা প্রভাব পড়বে? জি, এই তদন্ত কাজের কি হবে এটা আপনি প্রশ্ন করেছেন। আমি বলছি সেটি হলো কি, এই তদন্ত যেন তারা সম্পৃক্ত বাংলার জনগণ না পায়, কোনো আইনের কাছে উত্থাপন না করতে পারে বা কোনো প্রমাণ যেন না পায়, এই কারণেই তো এই ষড়যন্ত্র করে আজকে আগুনটা লাগিয়ে দিয়েছে তারা। যদি নথিপত্র ঠিক থাকে, কাগজ কলমে যদি প্রুফড হয়, প্রমাণ, আইন কি চায়? প্রমাণ। আইন চায় কাগজ কলম। আইন মুখের কথা বিশ্বাস করে না। এই যে নথিগুলা পেয়ে যাবে, জি আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে এই মুহূর্তে সম্ভবত সংযোগটি আপনার আসলে পাচ্ছি না। নিশ্চয়ই আমরা কিছুক্ষণের মধ্যে আপনাকে আবার জি শুনতে পাচ্ছি। আর এই কাণ্ডটা ঘটানোর জন্য তারা পূর্ব পরিকল্পিত ভাবে ঘটিয়েছে। তা নাহলে আজকে একটা ছুটির দিনে গভীর রাতে এটা কোনোভাবেই ঘটতে পারে না, এটা কাম্য করা যায় না। আর আমি যেটা বলবো, আপনি যে চিন্তা করেছেন সেটি হলো, এই নথিগুলা পুড়ে যাওয়ার কারণে আজকে যে 16 বছরে যে দুর্নীতি করেছে, যেসব রাঘব বোয়ালরা বিভিন্ন ভাবে ব্যাংক লুটপাট করেছে, বিভিন্ন স্টক এক্সচেঞ্জ লুটপাট করেছে, বিভিন্ন মানুষের ক্ষতিগ্রস্ত করেছে, যে নথিগুলো অফিসিয়াল ডকুমেন্টস গুলো আছে, সেই ডকুমেন্টস পুরে ছাই করে ফেলে দিয়েছে। কারণ যাতে তারা প্রমাণিত না হয় তারা আসলে দুর্নীতি করেছে বা তারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। এই সম্পৃক্ত না থাকার কারণে বা তাদেরকে মানে বিনা দোষী সাবমিট করার জন্য জনগণের কাছে বা আইনের চোখে, এই জন্যই তারা এই যুক্তি করে বা বুদ্ধি করে হোক, তাদের লোকজন দিয়ে হোক, এই আচ্ছা আব্দুল কাদের জিলানী, আপনার কথা প্রসঙ্গে আমি একটু যেটি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কি মনে করেন যে এই ধরনের কিছু হতে পারে, অথবা আপনি যেমনটা বলছেন, অথবা বিভিন্ন সময় আমরা অভিযোগ শুনি যে এই ধরনের কিছু দুর্বৃত্ত অথবা যারা ভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে আসলে আছেন, তারা এদিক দিয়ে ঘোরাঘুরি করছেন, এই ধরনের বিষয়টা কি আসলে গোয়েন্দা সংস্থারা জানতেন না, অথবা সরকার কি সরল মনে বিশ্বাস করে আসলে সব এভাবে রেখে দিয়েছিলেন? তাদের কি এই জায়গাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল না? তো তাহলে সরকার সেটা কেন করলো না? সরকার সেটি কেন করলো না? সরকার দায়িত্ব নিয়েছে সামান্য 2-3 মাস, 4 মাসের উপর হয়ে গেছে। জি আব্দুল কাদের জিলানী, জি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু করছে, দেখেন, যেখানে 300 এমপি, নির্বাচিত এমপি মহিলা সংরক্ষিত দিয়ে 350, যেখানে 65-67 জন হয় হলো মন্ত্রী, এই মন্ত্রীর প্রতিমন্ত্রী থাকে। আর আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে সামান্য কয়েকজন উপদেষ্টা মিলে কাজগুলো করছে। সেক্ষেত্রে যদি আব্দুল কাদের জিলানী, যদি সেই ক্ষেত্রে আমি প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, সেই ক্ষেত্রে যদি মনে হয় যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করার জন্য আরো বেশি লোকবল প্রয়োজন, অথবা আরো বেশি উপদেষ্টাদের, যেমন আমরা দেখেছি যে একাধিক দফায় উপদেষ্টা পরিষদ বাড়ানো হয়েছে, আরো বেশি উপদেষ্টাদের নিয়োগ দিতে পারেন, অথবা প্রশাসনিক জায়গায় যেসব জায়গায় পরিবর্তন কিছু জায়গায় হয়েছেও আমরা দেখেছি, সেই সব জায়গায় প্রয়োজনীয় লোকজন তারা তাদের মতো করে দিতেও পারে, তো সেটাও তো করা যেত। প্রশ্ন আসলে নানান ঘটনা আসলে ঘটছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সচিবালয়ের মতো জায়গায় আপনি আমরা যেটা দেখলাম যে সচিবালয়ের মতো জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনা দুর্ঘটনা না পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে আমরা এখনো জানি না, কিন্তু সেটা নিশ্চয় তদন্তে বেরোবে। বিষয় সেটা না, বিষয় এই ঘটনা কিভাবে ঘটলো অথবা ঘটতে দেয়া অথবা হওয়ার যে বিষয়টি, এই বিষয়টি আসলে
খুবই অনাকাঙ্ক্ষিত এবং মেনে নেওয়া খুব কঠিন। যে বা যারা করেছে তারা তো অপরাধী অথবা তারা অভিযুক্ত হবেন হয়তোবা, কিন্তু সরকার এখানে আসলে কি করলো? একটি সচিবালয়ের মতো জায়গা, গত 53 বছরে বিভিন্ন সরকার এসেছে, বিভিন্ন সরকার গিয়েছে, বিভিন্ন প্রশাসন এসেছে, বিভিন্ন প্রশাসন গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, ভালো মন্দ, অভিযোগ সবকিছু যত যাই বলি সবাই ছিল এই এবং বিগত সরকারগুলোর সময় বিরোধী দল ছিল, প্রতিপক্ষ ছিল, ভালো মন্দ মিলিয়ে লোকজন ছিল, সবকিছুই ছিল, ষড়যন্ত্র যেগুলো আমরা এখন বলছি সেগুলোও ছিল। কিন্তু এইটা তো সিকিউরিটি দিবে গভর্নমেন্ট, সচিবালয়। সরকার যদি নিজের জায়গা ঠিক না রাখতে পারে তাহলে এখন প্রশ্ন উঠছে, অনেকে প্রশ্ন করছেন যে নিজের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে সরকার, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে? কি বলবেন আপনি? এই জায়গায় আমি বলতে চাই সেটি হলো কি, সরকার নিজে কখনোই এই নিজের ঘরকে আগুন লাগিয়ে দিয়েছে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা মহোদয়রা কখনোই আগুন লাগিয়ে দেয়নি। এটা যারা বলবে তারা বোকার স্বর্গে বাস করছে। না না, আমি এটা সেটি যারা বলছি না বলবে, আব্দুল কাদের জিলানী, আমি হ্যাঁ, যেটি প্রশ্ন করেছি যে প্রশ্ন উঠছে যে সরকার সচিবালয়ের মতো জায়গা যেখানে যেটার নিরাপত্তা তারা দিতে পারলেন না, তাদের নিজেদের জায়গা অথবা সরকারি দপ্তর আমরা যদি বলি, হ্যাঁ মন্ত্রণালয়ের জায়গা, সেই জায়গায় নিরাপত্তা, নিজেদের নিরাপত্তা দিতে পারলেন না, তারা রাষ্ট্রের মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন? প্রশ্ন এটি। প্রশ্ন এটি, অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তা এই উপদেষ্টা মহোদয়রাই দিবেন এবং সেটি সময় লাগবে। আমি বারবার বলেছি সেটি সময় লাগবে, কিন্তু এখন আসার পরে সরকারের যে উপদেষ্টার ব্যর্থতা বা প্রশাসনের ব্যর্থতা, এটা অকপটে স্বীকার করতে হবে। এটা প্রশাসনিক ব্যর্থতা। এখানে যিনারা আছেন উপদেষ্টা মহোদয় তো তার দায়িত্ব নাই, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ গুলো আছে, সেই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ গুলোর দায়িত্ব এবং ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার ক্ষেত্রে এখানে প্রমাণিত হয় বা উদীয়ন হয়, সেটি হলো কি, অবশ্যই সেখানে সাবেক 16 বছরের পরিচালিত রাষ্ট্রের কর্মকর্তারা এখনো আছে, এখনো জড়িত, এবং এই জড়িত থাকার কারণে আজকে আমাদের মহামূল্যবান পবিত্র একটি জায়গা, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আজকে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। তারা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এটা আমাদের বাংলাদেশের যারা জনগণ আছে, সচেতন জনগণ আছে, তারা বুঝতে পারবেন। কেন বুঝতে পারবেন? আব্দুল কাদের জিলানী, আপনার কথা প্রসঙ্গে আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে। আপনার কথা প্রসঙ্গে আপনি যেটি বলছেন পরিকল্পিত যারা করেছে, আপনি যাদের কথাই বলছেন, তারা কি সরকারের থেকেও, আইন শৃঙ্খলা বাহিনীর থেকেও বেশি আসলে পরিকল্পিতভাবে কাজগুলো করছে? তারা কি সরকারের থেকেও বেশি শক্তিশালী, সরকারের থেকেও বেশি স্মার্ট? সরকারের এত হাতিয়ার থাকার পরেও, এত অঙ্গ সংগঠন, এত কিছু থাকার পরেও, সরকারের হাতে সবকিছু আছে, তারপরেও কি তারা এগুলো যে করতে পারছে, আপনি যেমনটা বলছেন তারা যে করছে অথবা করার চেষ্টা করছে, তারা তাহলে এতটাই শক্তিশালী, তাদের সাথে পেরে উঠছে না সরকার? তাদের সাথে পেরে ওঠাটা সময় লাগবে, সময়ের ব্যাপার। এখন এই মুহূর্তে পারবে না, পেরে উঠছে না, কারণ ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ তো 7টা ব্রাঞ্চ, এই 7টা ব্রাঞ্চ মিলে তারা তাদের নিয়ন্ত্রণে এখনো এই বাংলার মাটিতে আবার পুনরুদ্ধার ভাবে পুনরায় আওয়ামী পন্থী বা আওয়ামী সরকার বা সাবেক খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের জন্য, বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য কিছু লিপ্ত আছেন এবং তাদের দ্বারাই এই পরিকল্পনা করছে। আমি বারবার একটি কথা বলেছি, আমাদের ছোট্ট একটি বডি, এই উপদেষ্টা মহোদয় ছোট্ট একটি বডি নিয়েই তারা রাষ্ট্র পরিচালনা করছে। হ্যাঁ, এই রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাদেরকে যেমন সংস্কার, তাদেরকে যেমন নতুন ভাবে সুযোগ দিয়ে তাদেরকেও সুযোগ দিতে হবে, নতুন ভাবে লোক, বড় বড় অফিসার, বড় বড় লেভেলের যারা পুরা 8টি বা 7টি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের যেসব কর্মকর্তা, ফ্রেশ কর্মকর্তা, তাদেরকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমাদের আব্দুল কাদের জিলানী, কেন নিয়ে আসছে না অন্তর্বর্তী সরকার? আপনি যেগুলো বলছেন, আপনি আপনার প্রশ্ন থেকে কেন আসলে অন্তর্বর্তী সরকার তাহলে এই পরিবর্তনগুলো আনছে না? তারা যদি জানেন, বোঝেন, আপনি যেমনটা বলছেন আপনিও বুঝতে পারছেন, সরকার নিশ্চয়ই বুঝতে পারছে, তারা কেন করছেন না? তারা কেন করছেন না, তাহলে প্রশ্ন আবার অন্যদিকে যাবে। আমি বলি, আসলে যেসব ইন্টেলিজেন্ট ব্রাঞ্চে যেসব ঊর্ধ্বতনেরা আছেন বা যেসব কর্মকর্তা আছেন, দায়িত্বরত আছেন, আসলে তারা তো তাদের বিভিন্ন কৌশল, আইনি দিক দিয়ে তারা বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে লেখাপড়া করে তারা আজকে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ হয়েছে বা রাষ্ট্রের স্বরাষ্ট্রের দায়িত্ব আছে। আর বর্তমানে যারা আছেন
তারা উপদেষ্টাগণ যারা আছেন, আসলে তাদের আমি এই মানে অন্য অন্য প্রসঙ্গে যাব। আব্দুল কাদের জিলানী, আমি আরেকটি বিষয় আপনাকে একটু বলি। যে ঘটনা ঘটেছে তা তো ঘটেছেই, এবং সার্জিস আলমও যেমনটা বলেছেন সেখানে আপনি নিশ্চয়ই, আমি অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলছিলাম, আপনি তথ্যটি পেয়েছেন যে সচিবালয়ের ভবনের 8 কি 9 তলায় একটি কুকুরের মরদেহ পাওয়া গেছে। সচিবালয়ের 8 তলার উপরে কুকুর ওঠে কিভাবে, আব্দুল কাদের জিলানী? কুকুর যে উঠেছে এটি তো অবশ্যই আমরা সবাই দেখেছি বা জেনেছি, কুকুর পুড়িয়েছে, জার্জিস আলমও বলেছে। আসলে কুকুর ওখানে থাকাতে এটি মনে হয় আমার আরেকটি উদীয়মান, যেমন আমি বলি, চোর যখন চুরি করে একটি প্রমাণ রেখে যায়, ডাকাত যখন একজনকে খুন করে প্রশ্নটা যায়। সেটা না আব্দুল কাদের জিলানী, আমি নিশ্চিত নই কয়তলায় অথবা কি বিষয়টা, কিন্তু আমার কথা হলো যদি বাহিরে থাকলে এক কথা, কিন্তু যদি ভবনের ভেতরে সম্ভবত 8 তলাতে, 8 তলায় যদি সচিবালয়ের ভবনের 8 তলায় রাতের বেলা একটি কুকুর যে বসে আছে, সচিবালয়ের সিকিউরিটি নেই, সচিবালয়ের গেট নেই, এগুলো কি তালাবদ্ধ করা হয় না, সিসি ক্যামেরা নেই, রাউন্ড আপ চেক আপ হয় না, তো একটি কুকুর যায় 8 তলায়, এটা কিভাবে বসে থাকে আমাকে একটু বলবেন? সবকিছু বাদ দিলাম। জি আব্দুল কাদের জিলানী। একটি কুকুর মানে সচিবালয়ে যে কিভাবে ওঠে, এটি যখন আমি নিউজের মাধ্যমে জেনেছি বা শুনেছি, এটি আসলে আমার বোধগম্য নয়। যেখানে জনগণ ঢুকতে অনেক বাধা, অনেক পরিচয়পত্র দেখে ওখানে ঢুকতে হয়, সেখানে একটা কুকুর যখন ঢুকেছে, নিশ্চয় বুঝতে হবে এখানে কোনো না কোনো প্রশাসনিক গাফলতি আছে এবং এই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। একটি কুকুর যখন 8 তলায় উঠতে পারে, আমার তো মনে হয় ওই কুকুরই একজন সাক্ষী হিসেবে থেকে যাবে। কুকুরের সঙ্গে মানুষ নামে যে অমানুষগুলো, মানুষ নামে যে কুকুরগুলো গিয়েছে, ওই কুকুর, এই কুকুরের সাথে আমি উদাহরণ দিয়ে বলবো, যখন একটি কুকুর পাওয়া গিয়েছে, এই কুকুরের সাথে অন্য কুকুরগুলো ষড়যন্ত্রমূলক আগুন লাগিয়ে দিয়ে আমাদের নথিগুলো, আজকে দেশের সম্পদগুলো পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই কুকুর দিয়ে আরেকটু উদীয়মান প্রমাণ, ওই যারা আগুন লাগিয়েছে। আব্দুল কাদের জিলানী, জি আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখি। আরেকটি ঘটনা রয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই, আমি আশা করি। সেটি হচ্ছে সচিবালয়ে যে আগুন লাগলো, একই রাতে আরও একটি অগ্নিকাণ্ড হয়েছে, এবং সেটি হয়েছে ঢাকার যে স্কাটন এলাকা, সেখানের সচিব নিবাসে এই আগুনটি লেগেছে, এবং সেখানে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে, স্কাটনের সচিব নিবাসে যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আপনার কাছে কি মনে হয় যে সচিবালয়ে আগুন লাগা এবং একই রাতে তার আগে সচিব নিবাসের যে কোনো একটি নির্দিষ্ট স্থানে আগুন লাগা, পুরো বিষয়টি কাকতালীয়, নাকি এটার সাথে একটার সাথে আরেকটার কোনো সংযোগ আছে বলে আপনার মনে হয়? একটার সাথে আরেকটি সংযুক্ত আছে আমার মনে হয়। তাহলে এখন বলবেন কেন, কিভাবে? এই যে সচিবালয়ে যে আগুনটা লেগেছে দিবাগত রাত্রে, বুধবারে দিবাগত রাত্রে, একই সাথে একজন সচিবের বাসায় বা সচিবের বিল্ডিং এ আগুন লেগেছে। নিশ্চয় এখানে বুঝতে হবে যে এই সচিবের বাসায় বা ওই বিল্ডিং এ আরো কিছু প্রয়োজনীয় নথি আছে, বিগত সরকারের আমলে বা এমপি মন্ত্রীদের নথি আছে। এই জন্য একই সাথে ওই ওই সচিব মহোদয়ের বিল্ডিং এ আগুন লেগেছে। এটা আসলেই মানে ষড়যন্ত্রমূলক ভাবে সচিবালয় যে লাগিয়ে দিয়েছে, এবং ওই সচিবের বিল্ডিং এ বা সচিবের বাসায় আগুন লেগেছে, এটা এটা আমার একদম ষড়যন্ত্রমূলকই আমি মনে করব। জি আপনাকে ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। আব্দুল কাদের জিলানী, আমি আরেকটু 1 মিনিট কথা বলবো। সেটি হলো কি, আমি বলতে চাই বাংলার জনগণকে, এই বাংলার মাতৃভূমি, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের বিজয়কে অর্জিত আমরা করেছি অনেক কষ্টের বিনিময়ে। 71-এর পরে 2024-এ 5ই আগস্ট করেছি, অর্জন করেছি। আমি বাংলাবাসীর প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি জোরো হাত জোরে আকুতি বিনতির সহিত আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলবো, আপনারা সবাই সচেতন থাকুন, আপনারা সবাই জেগে উঠুন, আপনারা নাক চোখ মুখ কান খোলা রাখুন। আমাদের আজকে সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছে, নথি পুড়িয়েছে, বিভিন্ন হিসাব নিকাশ, ব্যাংক, বিমা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, আজকে এগুলো পুড়িয়েছে। এই আওয়ামী সরকারের
যে দুর্নীতিকারীরা আছে, দুষ্কৃতিকারীরা আছে, রাষ্ট্রদ্রোহীরা আছে, এই 16 বছরে যে বিস্তার লাভ করেছে, তারা হয়তোবা চেষ্টা করবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করায়, পুনরুদ্ধার করতে। যদি না পারে, হয়তো বাংলাদেশের মানচিত্রকে তারা পুড়ে ফেলার চেষ্টা করবে। অতএব আসুন আমরা বাঙালি আবার সচেতন হই, নাক কান চোখ মুখ খোলা রাখি। আজকের পরে যেন আওয়ামী লীগের দুর্নীতিকা, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা, আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের পান্ডারা যেন বাংলাদেশের মানচিত্রতে মানে আগুন না লেগে দিতে পারে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা চাই আমাদের এই 5ই আগস্টের পরে যে আমরা বিজয় অর্জন করেছি, আমাদের এই বাংলাদেশকে স্বর্ণের শিহরে, বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই। আমাদের সবাইকে মনে রাখতে হবে, সব স্বার্থের ঊর্ধ্বে আমাদের বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ। জি, আব্দুল কাদের জিলানী, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।